আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কোন দোয়া পড়তে হয়? ওই মিয়া এগুলা কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়া কারে ধর্ষণ করবেন? আমার বউকে। কি বউকে ধর্ষণ? মানে মিয়া গাঁজা টাজা খাইছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। তাহলে আপনি শোনেন। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ড্যান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘোমটা খুলতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন ঘোমটা উঠানোর সাথে সাথে বউ আমায় ঠাস করে চড় মারে। ওই বেটা মেয়ে দেখলে হুঁশ থাকে না। না মানে তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবার চাপে পড়ে বিয়ে করছি। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। হুজুর, আমি তো একদম শেষ। নতুন বউয়ের কাছে চড় খাই, তার উপর তুই তাই ব্যবহার মানা যায় কি? না না, একদম মানা যায় না। হুজুর, এখান থেকে শুরু। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে আসে, মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয়ও যেন মানুষ না, খাস পরি। আমি সহ্য করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন না? কোনো টাইম নাই। আপনি বলেন কোন দোয়া আছে? হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এই হুজুর না পুরাই মদিনার খেজুর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমি কিছু বলতেও পারি না। আমাকে হুমকি দিয়ে রেখেছে, যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি। আমি যে রুমে আছি তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই যে বউ, এই বউ কি করতেছেন? তখন বউ বলল, আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আর দেখতেছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লাগছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে নিয়ে খান। আচ্ছা, কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাহিরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। এই কে রে? কে? আর মুবাশির ভাইয়া আমি। আমার নাম মুবাশির এই গল্পে। আমি কে? আরে উপরে দেখো, ও তাওসিফ। হা ভাইয়া, তো কেমন আছো? কি আর বলবো ভাইয়া। আচ্ছা, তাহলে বলার দরকার নেই। হায় রে আল্লাহ, মানুষগুলাও যা হইছে। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিয়েছে। হ্যালো, কই আপনি? আমি বাজারে, একটু কাজ আছে। আচ্ছা, তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোন রেখে দেই। আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না? কি যে করে, সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হ্যাঁ বলো। আরে আমার কাজ আছে। আরে কাজ আছে তো শেষ করে ফোন দেও না। এই বলে কাটতে যাব, সেই সময়ই বলে উঠে, ওই গাধা আসার সময় আমার জন্য 2টা চকোবার আইনেন তো। ও এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। তো এটা আগে বললেই তো হতো। হ্যাঁ, যা বলছি করেন। মনে মনে বললাম, হুকুম এমন ভাবে দিবে যেন মহারানী। না না, কি বলবো, আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় বউ থাকতেও হোটেলে খাওয়া লাগে। আজ যে করেই হোক বউকে টাইট করবই। দরকার হলে বউকেই ধর্ষণ করব। আমি বাসায় যাই। বউ আইসক্রিম পেয়ে খুব খুশি, খেয়ে দে টিভি দেখছে। আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা প্ল্যান করেও ফেললাম। একটা রুমাল নিয়েছি, মুখ বাঁধার জন্য দড়ি নিয়েছি, সব নিয়ে রেডি। বউ রাতে খেতে যখন ডাকে, তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। খাবার শেষে বিছানায় শুতেই বুক ধড়ফড় শুরু। কতক্ষণ গেল জানি না। ঘড়িতে এখন রাত অনেক। এখনই সময় আমি কোনো রকম উঠে সব নেই। ছড়ি বউ, মাফ করে দিও,
কিন্তু আমায় ভালোবাসার কেউ নেই। তুমি ভালো না বাসিলে কে বাসিবে আমায়? তাই এই পথ বেছে নিতেছি। মাফ কিরে দিও মনে মনে বলতে লাগলাম। এগুলা বলে বউয়ের দিকে এগুচ্ছি আর ভয় বাড়তেছে। যখনই বউয়ের কাছে গিয়ে বউয়ের হাত বাঁধব, দেখি বউয়ের চোখ খোলা। হায় আল্লাহ, এবার বউকে ধর্ষণ করব। কোনো একটা দোয়া তো পড়তেই হবে। কি দোয়া পড়ি? হুজুর কাছে গেলাম, হুজুরও কোনো দোয়া দিল না। ধুর ধুর, যতই বউয়ের কাছে যাচ্ছি ততই যেন ভয় বাড়তেছে। যদি কোনো দোয়া না পড়ি তাহলে মনে হয় সমস্যা হবে। আমি একটা দোয়া বানায়া নেই। কি হইতে পারে? ধর্ষণের মন্ত্র। আকা সুম্মুম তুম ধর্ষণ হুয়ামতুম। হা, পা গেছি। এখন তো পা গেছি। আকা সুম্মুম ধর্ষণ হুয়ামতুম। এই দোয়া পড়তেছি আর বউয়ের দিকে এগুচ্ছি। বউয়ের খুব কাছে চলে গেলাম। বউয়ের হাত বাঁধার পালা এখন। কিন্তু বউয়ের হাত ধরতে যাব তার আগেই বউ আমার হাত ধরে ফেলল। এমা, বউয়ের চোখ তো খোলা। আল্লাহ গো, এখন আমাকে কে বাঁচাবে? এই বেটা, তোরে না নিষেধ করছি আমার গায়ে হাত দিতে, তাও তুই আমার কাছে আসছিস? না মানে? কিসের না মানে? আসলে আমি আসতে চাইনি। তো আসছিস কেন? আসলে আমি ঘুমের মধ্যে আসছি। হ্যাঁ, আমি তো ঘুমাইতেছিলাম। উইঠা দেখি তুমি আমার হাত ধরে আছো। ওই বেটা, পাগল পাইছিস আমারে? না, পাগল কেন হইতে যাবা? তো আমার উপরে তুই আইসি সেইটা আমি বুঝব না? আর আমি ঘুমিয়ে গেছি। ঘুমে আসছো তাই না? হুম। এই নেও, ঘুম খাও। কি? ঠাস করে একটা চাটি দিল আমার মুখে। ওমা গো, আর যেন ঘুমেও আমার কাছে আসতে না দেখি। আমি চর খেয়ে আরাম বেরাম হইয়া পইরা আছি। আল্লাহ গো, আমি তো মন্ত্র পইরা নিলাম, তাও এখানে দোয়াকে মন্ত্র বলে নেওয়ার কারণ আমি দোয়াকে বিকৃতি করতে চাই না। ওমা গো, আমাকে বাঁচাইছ আল্লাহ। একটা চর দিয়েই ছেড়ে দিছে। সেদিন রাতের মতো ঘুমালাম। বউ ধর্ষণের ভূত মাথা থেকে নেমে গেছে। এখন নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাব। এমন সময় মনে হলো বউ প্রেম করতে পারলে আমি কেন পারবো না? আমিও প্রেম করব, কিন্তু মেয়ে কোথায় পাই? এমন সময় হঠাৎ মনে হলো পার্কে ভালো মেয়ে পাওয়া যায়। অফিসে সারাদিন মন বসল না। বিকেলের দিকে অফিস শেষে বাসায় না গিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে গিয়েই দেখি খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমি তো একেই চাই। খুব একটা ভাব নিয়ে কাছে গেলাম। এই যে, তুমি না খুব সুন্দর? তো আমি তোমায় ভালোবাসি। কি সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। আমি বসে রইলাম আর মেয়েটি কোথায় যেন গেল। 5 মিনিট পরে দেখি মেয়েটি আসছে, তার সাথে 2 জন ছেলে। নিশ্চিত মারতে আসছে। এখন আমি কি করব? মেয়েটি কাছে এসেই আমার মতো ঢং করে বলতে শুরু করল, তুমি না খুব সুন্দর, আমি তোমায় ভালোবাসি। বুঝছি রে, আমার ভাব নিয়ে আমারে মাইর খাওয়াবো। ছড়ি, আমার বউ আছে, আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি বলেই বসা থেকে উঠে হাঁটা ধরলাম। পিছনে একবারও তাকাইনি। পিছন থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। হায়রে আল্লাহ, কোনো রকম বাঁচাইছে আজকে। প্রেমের ভূত মাথা থেকে নামল। বুঝেছি আমার বউকেই প্রেমে ফেলতে হবে। বাসায় গেলাম। বউ আমার খুব সুন্দর করে সেজে বসে আছে। কি গো, এত সুন্দর করে সেজে রয়েছ কেন? আজ আয়ান আসবে। আয়ান কে? আমার বয়ফ্রেন্ড। ও আমার বাসায় কেন আসিবে? বাসা এখন তোর না, আমারও আছে। তোমার কেমনে? ওই চুপ, বিয়ে করছিস এখন, বাড়িতে যতটুকু তোর অধিকার ততটুকু আমার। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি খুব সুন্দর একটা ছেলে। ওকে দেখে তো আমারই হিংসা হচ্ছে। ঘরে ঢুকেই ও সাবাকে হাগ করল। সাবা বলল, বাবু, কত দিন পরে তোমায় দেখলাম। কেমন আছো তুমি? ভালো, কত মিস করতেছি তোমায়। বাবু, তুমি ওকে ডিভোর্স কবে দিবা? বাহ, আমার সামনে আমার বউকে ডিভোর্সের কথা বলতেছে। এই মিয়া চুপ। বাহ, আমার বাসায় এসে আমাকেই গরম দেখাচ্ছে। ওরা 2 জন বসে নাস্তা করল, আর আমি ঘরে বসে আছি। হঠাৎ বাহিরে উকি দিতেই দেখি আয়ান সাবাকে কিস করতে চাচ্ছে।
আমার যেন রাগ আর সহ্য হচ্ছে না। এত রাগ সহজে উঠে না আমার। আমার বউকে অন্য জন কিস করবে এমন সময় পাশে থাকা ফুলের টবটা নিয়ে এগুচ্ছি। আজ হারামিকে মেরেই ফেলব এই নিয়ত করে আমি এগুচ্ছি। আর আমার বাড়িতে এসে আমার বউকেই কিস করা হচ্ছে। আবে হারামি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমার রাগ আর কন্ট্রোল হচ্ছে না। ইস, কি করি। এমন সময় হাতের কাছে ফুলের টব দেখতে পাই। আজ এইটা দিয়েই বেটার মাথা ফাটাবো। আমি ফুলের টব হাতে নিয়ে এগুচ্ছি, কিন্তু দরজার কাছে যেতেই দেখি সাবা আয়ানকে বলতেছে, আয়ান, এগুলা এখন না তো কখন? আয়ান, আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো আমি আমার স্বামীকে ছুতে পর্যন্ত দেইনি। আর তুমি কি না চাইতেছ আমি তোমায় বিয়ের আগে কিস করি? হাতও করতেই তো পারি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি তাই ছুতে দিয়েছি। অন্য কেউ এমন করলে হাত ভেঙে দিতাম। সাবা বলল, তুমি প্রমাণ চাইছিলা যে বিয়ের পরেও আমি ঠিক আছি কিনা? প্রমাণ পাইছ? হ্যাঁ, পাইছি। এখন যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নাও। ঠিক আছে সাবা। আয়ান চলে গেল বাসা থেকে। আয়ানের প্রতি সাবার ভালোবাসা দেখে যেন মুবাশিরের হিংসা হতে শুরু করল। তারও মনে হতে লাগলো, ইস, যদি এমন করে আমায় কেউ ভালোবাসত। এইসব কল্পনা করতে করতে আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে উঠে অফিসে যায় মুবাশির। সে বসে আছে আর সাবার কথা ভাবছে। জীবনে প্রেম করেনি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে সে প্রেমে পড়ে গেছে। এমন সময় তার এক বন্ধু ফোন দেয়। হ্যালো মুবাশির। হ্যাঁ বল। শোন, আজ একটু দেখা করতে পারবি? কখন? বিকালের দিকে। আচ্ছা। কাজে মনোযোগ দিলাম। বিকালের দিকে বের হলাম বাহিরে। বন্ধুর সাথে দেখা করতে হবে। সেই গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে। আমি কাছে যেতে সে দরজা খুলে দিল। আমি চুপচাপ বসে আছি। কিরে, তোর মন এত খারাপ কেন? দোস্ত, প্রেমে পড়ে গেছি। কি সত্যি? হ্যাঁ শালা, তোরে সারা জীবন বলে প্রেম করাতে পারলাম না, এখন বলতেছিস প্রেমে পড়েছিস? হ্যাঁ, তো কি করতে হবে? মেয়েটাকে পটিয়ে দে। এই ব্যাপার? আচ্ছা, নাম ঠিকানা দে। নাম সাবা, ঠিকানা আমার বাসা। কি তোর বাসা মানে? আরে আমি আমার বউয়ের প্রেমে পড়ছি। ওই বেটা, মজা নিচ্ছিস? ভাই সত্যি ভাই, বউয়ের প্রেমে সবাই পড়ে, তাই কিন্তু আমার বউ আরেক জনকে ভালোবাসে। কি? আচ্ছা ভাই, আমি কিছু একটা করব। এমন সময় গাড়ির দরজায় একটা ফকির এলো। দেখতে স্বাভাবিক, আমাদের বয়সেরই। ভাই, 3 দিন ধরে কিছু খাই না, 100টা টাকা দেন, কিছু খাবো। আরে দিতেছি, বেচারা খায়নি। আমার দরদ লেগে যায়। আরে মুবাশির, আমি দিতেছি। ভাই, কটাকা লাগবো? 100 টাকা। দাঁড়াও, আমি দিতেছি। আমার বন্ধু বলল, এ বাবা, আমার কাছে 500 টাকার নোট। দেন ভাই, আমি ভাঙতি দিতেছি। ফকির বলল, দেন। যখনই ফকির টাকা বের করল, ওই বেটা, তুই 3 দিন ধরে খাস না তো এত টাকা কোথায় পেলি? যা ওইগুলা দিয়ে খা। এই ড্রাইভার, চলো। আমি হাসতে হাসতে শেষ, আর ওই বেটা হা হয়ে আছে। বাসায় যাওয়ার আগে আমায় কোথায় যেন নিয়ে আসলো আমার বন্ধু। দোস্ত, চল কফি খাবো। আচ্ছা চল। আমরা কফি শপে বসে আছি। হঠাৎ দেখি আয়ানও বসে আছে। দোস্ত দেখ, আমার বউ ওকেই ভালোবাসে। আচ্ছা চল তো, আমরা গিয়ে আয়ানের সামনে বসি। কিরে, অন্যের বউ দেখলে সহ্য হয় না বন্ধু? ওই মেয়ে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আপনাদের কি সমস্যা? সমস্যা হলো ও আমার বন্ধুর বউ, আর আমি এখানের চেয়ারম্যানের ছেলে। যদি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলতে দেখি না, তাহলে কি করবেন? মারবো? ব্রেনে পড়বি ড্রেনে। কিন্তু দোস্ত, ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বে? ওই তুই চুপ থাক মুবাশির। আচ্ছা, আর তোরে যা বলছি তা যেন মাথায় থাকে। আয়ান একটু ভয় পেয়েছে মনে হয়। আমি বাসায় গেলাম। গিয়ে দেখি বউ আমার রান্না করতেছে। আমি রুমে যেতেই তার ফোনে একটা মেসেজ আসে। তাতে লেখা ছিল, সাবা, আমরা পালিয়ে যাব। মুবাশির আমার ধমকানো শুরু করছে। কাল সকাল 10টায় চলে এসো তুমি। আমার যেন এবার রক্ত মাথায় উঠে গেল।
আমি বাহিরের দিকে যাচ্ছিলাম। বউ বলল, এই এত রাতে আবার কই যান? কাজ আছে। আমি কিন্তু দরজা খুলতে পারবো না। আচ্ছা, আমি বাহির থেকে একটু কাজ সেরে বাসায় চলে আসছি। এসে দেখি বউ ঘুমাচ্ছে। আমি আজ সোফায় বসে ঘুমাচ্ছি আর ভাবতেছি যদি সাবা আমায় ভালোবাসত। হঠাৎ আমার চোখ খুলে যায়। খারাপ একটা স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু চোখ খুলতেই দেখি সাবা বিছানায় নেই। আমি সারা বাড়ি খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে পাই না। আমি কোথাও তাকে খুঁজে পাইতেছি না। আমি সোজা বাসা থেকে বেরিয়ে যাই আমার আড্ডাখানায়, যেখানে কাল রাতে আয়ানকে নিয়ে এসেছিলাম। আমি সেখানে গিয়েই একটা রড হাতে নিয়ে এলো পাতারি আয়ানকে মারা শুরু করি। এই সাবা কই? আমার বেবি কই? আমি কিভাবে জানব? আমি জানি না। তুই ওকে পালিয়ে নিয়ে যেতে চাইছিলি। বল সাবা কই? আমি সত্যি জানি না। আমাদের পালানোর কথা ছিল আজ 10টায়, কিন্তু তার আগেই তো আপনি আমায় তুলে এনেছেন। হ্যাঁ, ও ঠিক বলছে। কিন্তু তাহলে সাবা কই গেল? আমি সারা শহর ওকে খুঁজলাম, থানায় কমপ্লেনও করলাম, কিন্তু একে কোথাও পাওয়া যাচ্ছে না। 2 দিন হয়ে গেল সাবাকে পাই না। হঠাৎ পুলিশ একদিন আমাদের বাসায় এলো। আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটু পরে বুঝতে পারলাম তারা আমায় মর্গে নিয়ে এসেছে। আমার আত্মা যেন কেঁপে উঠছে। তার মানে আমি যা ভাবছি তাই সত্য। আমার বেবি কি আর আমার মাঝে নাই? এই ভাবতে ভাবতে আমি মর্গের ভিতরে গেলাম। সেখানে গিয়ে তারা একটি লাশের থেকে কাপড় সরালো। আমি 2-3 কদম পিছিয়ে গেলাম। না, এ হতে পারে না। এত নিষ্ঠুরভাবে এটা কেউ করতে পারে না। আমি দেখলাম। আজ এখানেই সমাপ্ত করলাম। পরের পর্ব শুনতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।